করব। তো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আসলে বিভিন্ন প্রকার মুসাবিদা আসে, আর আমরা চাচ্ছি যে আপনারা এখন থেকে এগুলা করেন, কারণ পরীক্ষা আসবে এমনও না আবার আসবে না এমনও না, কোনটা দিবে তারা আমরা নিজেরাও জানি না। শুধু জাস্ট আমরা একটু ধারণা দিতে পারি যে হ্যাঁ এরকম হইতে পারে। অলরেডি গ্রুপে আমাদের ইয়াটা ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে, সেখান থেকে আপনি একটু দেখে নেবেন, বা এর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই অনেকেই আজকে প্রথমবার জয়েন করছেন। তো নানা প্রকার আমরা আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে আমাদের হাতের লেখা যেটা ছিল সেটা থেকে আমরা দেখাইতে চাই, হাতের লেখাটা সম্ভবত জি এটাই ছিল। তো দেখেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি যে কোনো সাদা কাগজের খাতা কিনে নেন, অথবা A4 সাইজে যদি আপনার থাকে, যদি আপনি কি করেন বান্ডেলগুলো একটা কিনে নেন, আপনার যেটা সুবিধা হয়, অথবা বাজার থেকে যে কোনো কাগজগুলো আপনি কিনে প্র্যাকটিস করা শুরু করেন। তো নর্মালি সেখানে তো আর আমরা কি করে যাব না, এই যে 9-10-এর মতো আমরা সেখানে এত স্কেল নিয়ে যাব না, বিভিন্ন প্রকার আমরা মার্জিন দেওয়ারও চেষ্টা করব না, এটা মানায় না। আসলে অ্যাডভোকেট হিসাবে আপনার মার্জিন দেওয়ার দরকার নাই, তবে মার্জিনের জায়গা ফাঁকা থাকবে। এটা হচ্ছে আপনার, যদি আমরা বলি একটা লিখিত পরীক্ষার নিয়ম, যে আপনি মার্জিন দেওয়াটা বোঝায় যে আপনি এখনো কি করতে পারেন নাই, সেই 9-10 বাই ইন্টারেস্ট জিনিসটা মাথা থেকে ছাড়তে পারেন নাই। মার্জিনের জায়গা তো ছাড়বো, কিন্তু মার্জিনটা আমরা বাস্তবে দেওয়ার দরকার নাই। তারপরেও যদি কারো সমস্যা হয় অবশ্যই দিবেন। তো আপনি এই কাগজটাকে আপাতত কি করেন, যদি আপনার কাছে থাকে একদম মাঝখান থেকে ভাঁজ করে ফেলান, দুটো হয়ে যাবে, আরো একটা ভাঁজ দেন, একটা A4 সাইজের কাগজ, অথবা আপনার কাছে যে কাগজটা আছে ওইটাকে আপনি ভাঁজ দেন, এরকম চিকন হয়ে যাবে। তো তাহলে এটা আমরা টোটাল 4টা ভাগে পাবো, যেভাবে চিত্রের মধ্যে দেখতেছেন। তো এইখানে দেখেন আমরা কিওয়ার্ডটা বলে দেই, যেটা প্রতিটা আপনার ক্ষেত্রে আসবে। 1 নম্বর কিওয়ার্ডটা হচ্ছে আদালতের নামটা, বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকার আছে, যাই কিছু আছে ওই বিতর্কে আমরা না গিয়ে এই জিনিসটা, বিজ্ঞ সহকারী জজ আদালত। এখন আপনার যদি মামলার ভ্যালুয়েশনে সিনিয়র হয়, আপনি সহকারী জায়গায় সিনিয়র অ্যাড করবেন। যদি আপনার মামলার ভ্যালুয়েশন 25 লাখের উপরে চলে যায়, তখন আপনি কি দিয়ে দিবেন, যুগ্ম দায়রা, সরি যুগ্ম জেলা জজ। তাহলে 1 নম্বর এই জিনিসটা আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার লাগবে। তাহলে বিজ্ঞ সহকারী জজ আদালত, আপনার যে নির্দিষ্ট জেলা বা যেই জায়গায় হচ্ছে সেটা। তাহলে এই হচ্ছে 1 নম্বরটা জিনিস। 2 নম্বরটা হচ্ছে যে মোকদ্দমার আমার যে নাম্বারটা, নাম্বারটা লেখার পরে এই জায়গাটা ফাঁকা থাকবে, কারণ এইখানে পরবর্তীতে নাম্বার পড়বে। তাহলে 2 নম্বরে 1 নম্বর একটা জিনিস হচ্ছে আদালতের নামটা, 2 নম্বর হচ্ছে মোকদ্দমার নাম্বারটা। 3 নম্বরে এখন বাদী আপনার একজনও হইতে পারে, একাধিকও হইতে পারে। যদি আমরা ধরেই নিচ্ছি দরখাস্তের খাতিরে বা সহজের খাতিরে একজন বাদী, তো এখানে তার বাদীর সম্পূর্ণ নাম ঠিকানাটা আপনাকে লিখতে হবে। যদি কাল্পনিকও বলে, অনেক ক্ষেত্রে প্রশ্ন আমরা দেখি যে বলে যে কাল্পনিক তৈরি করেন, তো কাল্পনিক তৈরি করলেও আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন, নিজের নাম, বাবার নাম, ঠিকানা, একটা আপনার যেটা সহজ মনে হয় সেই হিসাবে। তবে এমন আবার কাল্পনিক দিবেন না যে আপনি এখানে আদালত লিখছেন একটা, আবার এদের দুইজনেরই ঠিকানা বাইরের দিয়ে দিবেন না। ট্রাই করবেন ওই অধিক্ষেত্রের মধ্যে নাম ঠিকানাটা দেওয়ার জন্য। সব অবস্থায় ট্রাই করবেন কাল্পনিকও যখন লিখতে যাবেন, আপনি যেই আদালতে মামলাটা দায়ের করতেছেন ওই আদালতের অধীনস্থের মধ্যে ঠিকানাটাগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে 3 নম্বরটা হয়ে গেল, 3টা জিনিস আমাদের, আদালতের নাম, মোকদ্দমা নাম্বার, আর একটা হচ্ছে বাদী। তো নর্মালি আমরা উপরে বাদী লিখি না, ম্যাক্সিমাম যে রেগুলার ফরম্যাটগুলোর ক্ষেত্রে নিচের দিকে বাদী শব্দটা লেখা হয়। এরপরে এই বনাম শব্দটা আপনি লিখবেন, বনার পরে এবার আসবে বিবাদী। তো বিবাদীরও একই রকম ভাবে তার নাম, নিজের নাম, পিতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এই জন্য লিখবেন যেহেতু হাইকোর্টের একটা রায় আছে যেটা দিতে হবে। এখন মুসাবিদা দেখে যদি দেখে যে আপনি জাতীয় পরিচয়পত্রটা লিখেন নাই, তার মানে তারা ধরে নেবে যে আপনি আপ টু ডেট না, নজির সম্পর্কে জানেন না, বাধ্যতামূলকতা যে জিনিসটা সেটা জানেন না। তাহলে এই জিনিসটাও একটু আপনি কি করবেন, অ্যাড করবেন। তো ওইখানে আপনি কাল্পনিক একটা নাম্বার বসায় দেন, কোনো সমস্যা নাই, অথবা আপনি ফাঁকা রাখেন, কিন্তু অপশনটা আপনি রাখবেন। তাহলে এই 4টা জিনিস কিন্তু আমাদের হয়ে গেল, আদালতের নাম, মোকদ্দমা নাম্বার, বাদী এবং বিবাদী। এরপরে 5 নম্বরে চলে আসবে, সেটা হচ্ছে যে আপনার মামলাটা কি রিলেটেড। তো আপনি চাইলে যদি স্পেসিফিক ধারা উল্লেখ করতে চান ধারাও উল্লেখ করতে পারেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা মোতাবেক দখল উদ্ধারের মামলা, 42 ধারা মোতাবেক ঘোষণা, অথবা জাস্ট আপনি ঘোষণামূলক বা দলিল সংশোধন বা দলিল বাতিল অথবা চুক্তি রদ অথবা চুক্তি এই প্রবল অথবা যে দখল উদ্ধার, এতটুকু লিখলেও চলবে। এখন সেটা আপনার উপর নির্ভর করে আপনি কোনটাতে অভ্যস্ত। চাইলে সুনির্দিষ্টভাবে সেকশনটা উল্লেখ করে দিতে পারেন, অথবা জাস্ট আপনার কোন বিষয় প্রতিকার সেটা চাইতে পারেন। আর 6 নম্বরটা হচ্ছে মোকদ্দমার তায়দাদ। এইটা আমরা বলেছি যদি তায়দাদ শব্দটা কারো মুখস্থ না থাকে, আপনি নালিশি সম্পত্তির মূল্য এই শব্দটা লিখলেও আপনার চলবে।
তাহলে মোকদ্দমার তায়েদাদ বা নালিশি সম্পত্তির মূল্য আপনার যত হয় 1 লাখ 2 লাখ, যদি আপনাকে কাল্পনিক যদি দেয়, সবসময় ট্রাই করবেন যে আপনি 15 লাখের নিচে রাখতে, সহকারী জজ আদালতে দায়ের করতে। তাহলে যদি আপনাকে কাল্পনিক কোনো প্রকার দিয়ে দেয় যে আপনি করেন, তাহলে ট্রাই করবেন 15 লাখের নিচে রাখে সহকারী জজ আদালতে আপনি মামলাটা সাবমিট করতে। তাহলে এই 6টা জিনিস প্রতিটা ক্ষেত্রে আপনার লাগবে। ওই জন্য আমরা সাইডে কিন্তু আপনাদেরকে নোট করে দিয়েছি যে আপনি যেইভাবে দরখাস্তটা লিখেন, আদালতের নাম, মোকদ্দমা নম্বর, বাদীর পরিচয়, বিবাদীর পরিচয়, বিষয়, তায়াদাত, তাহলে এই 6টা জিনিস আপনার মুখস্থ, যে আপনি যেভাবেই লিখেন, দ্রুত লিখেন, আস্তে লিখেন, যত হাইলাইট করে লিখেন, এই 6টা আপনার থাকতে হবেই হবে। এখন আসি, আপনার প্রথম পাতার মধ্যে আপনি সর্বাবস্থা ট্রাই করবেন এই 6টা জিনিস তো ইনক্লুড করবেনই করবেন, পাশাপাশি এই যে 7 নম্বরের বাদীর বিনীত নিবেদন, এই যে, অথবা বাদী পক্ষের বিনীত নিবেদন, এই যে, স্পেসিফিক কোনো শব্দ নাই, জাস্ট আপনি যদি এতটুকু দেন যে বিনীত নিবেদন, এই যে, তাতেও যথেষ্ট। তবে আপনি লিখতে লিখতে একটা ফরম্যাটটা আপনি নিজে থেকে ডেভেলপ করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। এখানে অ্যাটলিস্ট একটা অথবা দুইটা আপনি কলাম দেওয়ার চেষ্টা করবেন, বাকিটা পরের পাতায় নিয়ে যাবেন। তো এই জন্য আমরা বলি যে 2টা পাইকারি হারে আমরা কলাম পাই, এটা একদম আপনি বাই ডিফল্ট মুখস্থই করে নেবেন। যে বাদী কি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন সহজ সরল বাংলাদেশের স্থায়ী নাগরিক, আপনার হয়ে গেল একটা প্যারা। অপরপক্ষে বিবাদী, যেহেতু আপনি দখল উদ্ধারের মামলা করতেছেন, তার মানে আপনি তার চরিত্রটা একটু বুঝাই দিচ্ছেন যে সে একজন দখলবাজ, যেহেতু আপনি দখল উদ্ধার করতে চাচ্ছেন। দখলবাজ, পরধন লোভী এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী প্রভাবশালী ব্যক্তি, আপনি এতটুকু দিয়ে দিলেন। 1 আর 2 আপনি এটা মুখস্থ করে নেন। এটার ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে আপনি দেখেন দখল উদ্ধারের ক্ষেত্রে আপনার কাজে আসবে। চুক্তি প্রবলের ক্ষেত্রেও দেখেন যে সে যদি ভালো হইতো, চুক্তি আপনার দলিলটা করে দিত, দিচ্ছে না। আপনার দলিল সংশোধনেও দেখেন যে প্রতারণা আপনাকে দেখাইতে হবে। দলিল বাতিলের ক্ষেত্রে আপনি এই 2টা গ্রাউন্ড, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে এই 2টা আপনি একদম মুখস্থ করে নেবেন, কোট আন কোট। তাহলে এইটুকু অন্তত প্রথম পাতা আপনি রাখার চেষ্টা করবেন, আমরা যদি এক পাতায় দেখাই। তা আপনার দায়িত্ব হচ্ছে কি, দেখেন এখানে আপনাকে আমরা ফরম্যাটটা কিন্তু মুখস্থ করাই দিলাম। এখন আপনি এটা প্রয়োজনে একবার দেখে লিখেন, তারপরে আপনি না দেখে নিজে নিজে ট্রাই করেন যে আমার 6টা জিনিস আসতেছে কিনা। আদালতের নাম, মোকদ্দমা নাম্বার, বাদীর পরিচয়, বিবাদীর পরিচয়, কি বিষয় মামলা, আর মামলার তায়েদাত, আর হচ্ছে বাদীর নিবেদনের ক্ষেত্রে প্রথম 2টা কলাম। এইটা আপনি 2বার দেখার পর বা 2বার লেখার পর আমি মনে করি যে অবশ্যই আপনার আয়ত্তে আসার কথা। আপনি যেহেতু 1/3 অলরেডি অ্যাডভোকেট হয়ে গেছেন, এইটার চাইতে সহজ আর কিছু হওয়ার কথা না। আশা করি কি এই সম্পর্কে আর কি কারো কোনো আপত্তি আছে বা কোনো কিছু জানার আছে প্রথম পাতা রিলেটেড, থাকলে বলতে পারেন। জি, আমরা ঠিক ধরে আছে নিচ্ছি। স্যার। তাহলে ক্লিয়ার তো, তাই তো? আপনি সুনির্দিষ্ট জি স্যার। প্রতিকার আইনের ক্ষেত্রে যত প্রকারই তাহলে মুসাবিদা আসুক, এটা একদম হুবহু আপনি কপি পেস্ট করে দিয়ে দিবেন, বুঝছেন কিনা? কপি পেস্ট, কিছু করার দরকার নাই। এরপরে যখন দেখবেন যে এই 7-এর ক্ষেত্রে, তখন আমরা বাদীর নিবেদন, এই যে শুধু 2টা, বাকিটা নির্ভর করবে এখন আপনি কোন বিষয়ে মামলাটা দায়ের করতেছেন। দখল উদ্ধার না চুক্তি প্রবল না চুক্তি বাতিল, ওইটা তো আর আমরা আপনাকে দিতে পারবো না, ফরম্যাটটা দিয়ে দিলাম। এখন বাকিটার লেখার ক্ষেত্রে আপনি যে জিনিসটা মাথায় আনবেন, যেই মামলাই হোক, যে মামলাটা আপনি কেন করতেছেন এই জিনিসটা আনবেন, যে মোকদ্দমার কারণটা কি। যদি দলিল সংশোধন হয়, সেক্ষেত্রে আপনি দেখাবেন যে এত তারিখে একটা দলিল রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে প্রতারণামূলক এই ঘটনাটা ঘটছে, অতএব এত তারিখ থেকে মামলার কারণটা উদ্ভব ঘটছে। তাহলে 3 নম্বরে আপনি দিয়ে দিলেন সেটা। আর যদি আপনি দখল উদ্ধার রিলেটেড হয়, আপনি দিয়ে দিলেন যে এত তারিখে কি করছে, বিবাদী দলবল নিয়ে তাকে বেদখল করছে। তার মানে মামলার কারণটা কোন দিন হচ্ছে, ওই তারিখটা দেওয়ানি, যেহেতু মোকদ্দমা আপনি লিখতেছেন, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইতে হবে। আমরা তো আমাদের এনে 9 ধারা কিন্তু জানি যে কজ অফ অ্যাকশন যদি অ্যারাইজ না হয় আর পক্ষদ্বয় যদি যোগ্য না হয়, মামলা কি হয় না, তামাদি গণনাটা শুরু হয় না। তাহলে দেওয়ানি মামলায় সর্ব অবস্থায় আপনাকে কারণ দেখাইতে হবে যে মোকদ্দমা আপনি কেন করতে আসছেন। তাহলে আপনি কারণটা পাইলেন। এরপরে আপনি কি করবেন, কারণটা যেহেতু দিচ্ছেন, তার পরের কলামে আপনি তামাদির বর্ণনা দিয়ে দিবেন। আপনি যেহেতু প্রথমে একটা ধরেন, আমরা উদাহরণস্বরূপ এখানে 11/11/2024 সালে দেখাইলাম যে বিবাদী কি করছে, বাদীকে তার জায়গা থেকে বেদখল করছে। তো তার মানে কি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়ে গেছে সেদিন। তো বাদী, তারপরের লাইনে আমরা আর একটু ডিটেইলে দিলাম যে বাদী সম্পত্তিতে প্রবেশ করতে চাইলে বিবাদী তাকে বাধা দেয়। তো যেহেতু বাদী সম্পত্তির প্রকৃত মালিক দখলে ছিল, তাকে বেদখল করা হয়েছে, তাহলে সে অবশ্যই সেটা হকদার। তার মানে
যেহেতু এই 11/11/2024 সালে বেদখল করা হয়েছে, তাই সেদিন থেকে মোকদ্দমার কারণ উদ্ভব ঘটছে। এরপরে মোকদ্দমার কারণ উদ্ভবের পর থেকে নির্ধারিত তামাদির সময়সীমার মধ্যে দায়ের করা হয়েছে। তার মানে দেখেন, আপনার মুখস্থ করার দরকার নেই, একটার পর একটা অটোমেটিক চলে আসতেছে যে কি কারণে আসছেন। আমি এই কারণে আসছি, কত তারিখে ঘটনাটা ঘটছে, এত তারিখে, তাহলে তারপরে তামাদির বর্ণনাটা দিয়ে দেন যে এত তারিখ থেকে নির্ধারিত তামাদির মধ্যে আমি কি করতেছি, মামলাটা দায়ের করতেছি। এরপরে দেখেন মোকদ্দমার মূল্যবান, বা আমরা যেটাকে বলি যে তায়াদাত। তো এখানে আপনার দেখানোর দরকার নাই, জাস্ট আপনি একটা কলাম দিবেন যে মোকদ্দমার বিষয়বস্তুর উপযুক্ত কি করা হয়েছে, তায়াদাত নির্ধারণ করা হয়েছে, বাজার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, জাস্ট এই শব্দটা দিয়ে দিবেন। যে যে বিষয় মামলা করতেছেন সে বিষয় আমরা গত ক্লাসে দিয়েছি যে কি করতে হয়, আমাদেরকে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট অনুযায়ী সুটটা ভ্যালু করতে হয়, তারপর কোর্ট ফি আইন অনুযায়ী কোর্ট ফিটা নির্ধারণ করতে হয়। তাহলে এই মোকদ্দমার মূল্যবান যথাযথভাবে নির্ধারণ করা হয়েছে, একটা ঘোষণা দিলেন। এরপরে মূল্যবান অনুযায়ী যথাযথ প্রকার কোর্ট ফি পরিশোধ করা হয়েছে। এরপরে হচ্ছে আদালতের এখতিয়ার আসবে, যে অত্র মোকদ্দমাটি এই আদালতের এখতিয়ারাধীন। সেটা এখন আমরা জানি কি নর্মালি তিন প্রকারের আমাদের এখতিয়ার থাকে, একটা হচ্ছে কি ভৌগোলিক এখতিয়ার, একটা হচ্ছে আমাদের আর্থিক এখতিয়ার, আর একটা হচ্ছে যে মামলাটার সাবজেক্ট ম্যাটারগত। তো আমরা পৃথক পৃথক ভাবে লিখবো না, জাস্ট এতটুকু লিখবো যে মামলাটা এই আদালতের এখতিয়ারাধীন বিধায় এই আদালতে দায়ের করা হইল। তাহলে এই পাঁচটা জিনিস আপনি মুখস্থ করে নেন, যে তাহলে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে যাই কিছু আসুক, আপনার লেখার মধ্যে এই পাঁচটা জিনিস আসছে কিনা। যারা খাতাটা কাটবেন তারা এই জিনিসটা আপনার দেখবেন যে আপনি যে প্লেন আমাদের সিপিসির অর্ডার অনুযায়ী যেই যে জিনিসগুলো অন্তর্ভুক্ত করা দরকার সেগুলো করছেন কিনা। তাহলে এক নম্বর হচ্ছে কি, আপনি ওইটার মধ্যে অবশ্যই লিখে দিবেন মামলার কারণটা কি, ভেজালটা থেকে শুরু হইলো, এই একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে ওই ভেজাল থেকে তামাদি সময়ের মধ্যে মামলাটা দায়ের করতেছেন। তৃতীয় হইলো যে সাবজেক্ট ভ্যালুটা আপনি প্রপারলি নির্ধারণ করছেন, সেই অনুযায়ী কোর্ট ফিটা দিয়ে দিয়েছেন। আর এই আদালতের এখতিয়ার আছে বিধায় এই সহকারী জজের কাছে আপনি আসছেন। আশা করি এই পাঁচটা জিনিস আপনার মুখস্থ রাখতে অতটা কঠিন হওয়ার কিছুই না। আর এইখানে এখন আপনি কি করবেন, তাহলে প্রথম দুইটা কিন্তু আগে থেকেই মুখস্থ। বাদী হচ্ছে সহজ সরল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিবাদী হচ্ছে কি চালাক চতুর, প্রভাবশালী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না। দুইটা আপনার মুখস্থ। আর এই পাঁচটা এখন আপনার মতো করে আপনাকে লিখতে হবে উপস্থিত। তো এখন থেকে যদি আপনি দুই তিনটা যদি প্র্যাকটিস করেন, কোনো ব্যাপার না আপনার পক্ষে। এখন এইটা কতটা কলম হবে এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, এখানে মোটামুটি আমাদের 10টা পর্যন্ত হয়েছে, আপনি চাইলে 20টা পর্যন্ত নিয়ে যাইতে পারেন, আপনি চাইলে 7টার মধ্যে শেষ করে দিতে পারেন। সেটা আপনার খুশি বা যে বিষয়বস্তু চাইছে তার উপর নির্ভর করে। তাহলে আমাদের প্রথম পাতায় ছিল দেখেন যে 6টা ছিল এই পর্যন্ত, যেটা একদম সম্পূর্ণ মুখস্থ। তারপরে 7 নম্বরে যে বাদীর নিবেদন, এই যে মূল যে বডিটার মধ্যে আমরা শুধু চেঞ্জটা করব প্রতিটা মামলার উপর ভিত্তি করে। আর যতই চেঞ্জ করি যাতে এই পাঁচটা জিনিস আমাদের কি থাকে, আমাদের খাদ্য তালিকায় থাকে। মূল কথাটা হচ্ছে এটা, মানে আমাদের সাবজেক্ট ম্যাটারের মধ্যে যাতে এই পাঁচটা জিনিস থাকে: মামলার কারণ, তামাদির বর্ণনা, মোকদ্দমার মূল্যবান, কোর্ট ফি এবং আদালতের এখতিয়ার। এখন চলে আসি, আপনি সবকিছু বললেন, বলার পরে অতএব প্রার্থনাটা আপনার কি। আপনি তো আদালতকে সবকিছু জানাইলেন, দেওয়ানি মামলায় আপনি যদি প্রেয়ার না করেন, আপনি যদি না চান, আপনাকে দিবে না। কারণ দেওয়ানি মামলা হচ্ছে প্রাইভেট মামলা, দুইজনের ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রের কিছু আসে যায় না, ওই জন্য আপনার কাছ থেকে কোর্ট ফি নেয়। ফৌজদারি মামলা হইলে কিন্তু আপনার কাছ থেকে কোর্ট ফি নেয় না, দেওয়ানি মামলায় নেয়, আপনাদের দুইজনের প্রাইভেট ব্যাপার। এখন আপনি কি চান সেটা বলেন। এখন প্রার্থনা, এই যে প্রার্থনার ক্ষেত্রে মনে রাখবেন, আপনি মামলাটা এখন যেই প্রকারেরই হোক, অ্যাটলিস্ট তিনটা জিনিস তো আপনি চাবেনই চাবেন সর্ব অবস্থায় মুসাবিদা করার সময়, বাস্তব প্র্যাকটিসও। এক নাম্বার হচ্ছে মূল আপনার দাবিটা কি। যেমন 8 নাম্বার যদি আমরা দখল উদ্ধারের মামলা করি, মূল দাবিটা কি হবে, যে আদালত যাতে আপনার পক্ষে ডিক্রি দেয়, খাস দখলের ডিক্রিটা দেয়। চুক্তি প্রবলে মূল দাবি কি থাকবে, যাতে আপনার পক্ষে চুক্তিটা প্রবল করে দেয়। 31-এ আপনার কি থাকবে, যাতে আপনার দলিলটা আপনার পক্ষে সংশোধনের ডিক্রি দেওয়া হয়। 35-এ রদের যাতে ডিক্রি আসে। 39-এ আপনার বাতিলের, 42-এ ঘোষণার। তাহলে মূল দাবিটা আপনি করবেন যে আপনি আসলে মূল কি চাচ্ছেন, এটা হয়ে গেল মূল। এরপরে আপনার আসবে প্রতিটা দেওয়ানি মামলার একটা নিয়ম হচ্ছে, যেহেতু প্রাইভেট মামলা, ওই মামলার কস্টটা, মামলার একটা খরচ আছে, ওই খরচটা যিনি মোকদ্দমা জিতেন, যিনি মামলা জিতেন, উনি কিন্তু পান। আপনি যদি সিপিসিটা ভালো করে পড়েন, সিপিসির মধ্যে আমরা 35 ধারা যদি আপনি ভালো করে পড়েন, সেখানে কিন্তু দেওয়া আছে যে যিনি ডিক্রি লাভ করবেন উনি মোকদ্দমার টাকাটা পাবেন।
আর যদি আদালত টাকাটা না দেয় লিখিত দিতে বাধ্য। যদিও বাংলাদেশে আদালত লিখিত দেয় না, বলে যে বিনা খরচা ডিক্রি দেওয়া হইলো, কেন খরচা দেওয়া হয়নি সেটা কিন্তু উল্লেখ করে না। তো যাই হোক, আপনি মোকদ্দমার যাবতীয় খরচ দাবি করবেন, যে আপনাকে যে আদালতে আসতে হইছে, এত টাকা পয়সা খরচ করতে হইছে, আইনজীবী নিয়োগ করতে হইছে, কোর্ট ফি দিতে হইছে, আদালত যাতে আপনাকে কম্পনসেট করে। তাহলে মোকদ্দমার ক্ষেত্রে আপনি মোকদ্দমার খরচটা দাবি করবেন, দুইটা জিনিস। তৃতীয়টা যেটা নির্ভর করে সেটা হচ্ছে যে আপনি যদি দখল উদ্ধারের মামলা করেন, আমরা সবাই জানি একটা মিনস প্রফিট আছে, যে 1 বছর যাবৎ সে সম্পত্তিটা দখলে খাচ্ছে, তো এইটা আপনি ভাড়া দিলে টাকা পাইতেন। তাহলে অন্তর্বর্তী যদি কোনো মুনাফা যদি আসে যাতে সেটা আদালত দেয়। আর যদি ধরেন যে আপনি চুক্তি প্রবলের মামলা হয়, তাহলে আপনি সেখানে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। আরেকটা কথা আপনি পাইকারি হারে লিখে দিবেন যে আইনগতভাবে অন্যান্য যদি কোনো প্রকার প্রতিকার আদালত দিতে পারে সেটাও যাতে আপনাকে দেয়। তাহলে প্রেয়ারের ক্ষেত্রে এই 4টা জিনিস আপনি মাথায় রাখবেন যে কখন কোনটা লাগাবেন। কিন্তু প্রথম যে দুইটা, এটা একদম আপনার কি থাকবে, যদি আমরা বলি প্রথম দুইটা প্রতিটা মামলাই থাকবে, যে মূল দাবিটা আপনি কি চাচ্ছেন আর মামলার খরচটা আপনি চান। আর বাকি দুইটা নির্ভর করবে অন্তর্বর্তী মুনাফা আপনি কখন চাবেন, দখল উদ্ধারে চাবেন, চুক্তি প্রবলে আপনি চাবেন ক্ষতিপূরণ। আর চুক্তি প্রবলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাকে কি করতে হয়, চুক্তি প্রবলের ক্ষেত্রে যদি আদালত পূরণ করতে না পারে, আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 37 ধারা বলে যাতে আদালত চুক্তিটা বাতিল করে দেয়। ওই প্রেয়ারটাও আপনি দিতে পারেন। তো এত জটিলে যদি না যান, আমরা মনে করি আপনি অ্যাটলিস্ট 3টা জিনিস করবেন, মূল দাবি রাখবেন, মামলার খরচ চাবেন, এবং অন্যান্য যদি কোনো প্রতিকার আদালত দিতে পারে যাতে আপনার পক্ষে দেয়। এখন লিখবেন কিভাবে? অতএব প্রার্থনা এই যে নালিশি সম্পত্তিতে বাদীর সত্য ঘোষণা করে খাসদখলের ডিক্রি প্রদান করা হোক। এবং প্রতিটার মধ্যে আপনি কি করবেন, এগুলো আপনি এবং দিবেন যে আপনার ওইটাও দরকার এইটাও দরকার, অল্টারনেটিভ কিন্তু না। তাহলে অ্যান্ড শব্দের ক্ষেত্রে আপনি এবং প্রতিটা শেষে ব্যবহার করবেন, যে আপনার ওইটাও দরকার এইটাও দরকার এইটাও দরকার। তাহলে নালিশি সম্পত্তিতে আপনার কি দরকার, সত্য ঘোষণা দরকার এবং তার খাসদখল দরকার। মোকদ্দমার যাবতীয় খরচ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে প্রদান করা হোক, এবং নালিশি সম্পত্তির অন্তর্বর্তী মুনাফা প্রদান করা হোক। আরও হচ্ছে এরপরে আইনসম্মত আরও কোনো প্রতিকার যদি আদালত দিতে সক্ষম হয় সেটাও দেওয়া হোক। এটা আপনি একদম প্রতিটা ক্ষেত্রে আপনি কপি পেস্ট লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নিজের মতো করে শব্দটা এদিক সেদিক করেও লিখতে পারেন, হুবহু এরকম হইতে হবে এটা কথা না। কিন্তু মূল জিনিসটা যাতে আপনার কি থাকে, ঠিক থাকে। যে মূল যেটা আপনার যার জন্য আসছেন সেটা চান, সাথে মামলার খরচটা চান, সাথে এডিশনাল যদি আপনার আরো কোনো ক্ষতিপূরণ বা কোনো প্রকার কিছু আদালত দিতে পারে সেটাও আপনি দাবি করবেন। তাহলে আমরা এইখানেও 5টা জিনিস দেখছি, যে সাবজেক্টের মধ্যে আমাদের 5টা জিনিস যাতে থাকে, এই 5টা আপনি মুখস্থ করে নেবেন। আপনি লেখার পরে দেখবেন যে আপনি এগুলো লিখছেন কিনা, মামলার কারণটা লিখছেন কিনা, তামাদির বর্ণনাটা দিয়েছেন কিনা, মোকদ্দমার ভ্যালুয়েশনটা লিখছেন কিনা, কোর্ট ফিটা লিখছেন কিনা, অথবা আদালতের এখতিয়ারটা লিখছেন কিনা। আর প্রেয়ারের মধ্যে দেখবেন যে মূল দাবিটা আপনি উপস্থাপন করতে পারছেন কিনা, এডিশনাল যে মামলার খরচটা পাচ্ছেন কিনা, আর অন্তর্বর্তী মুনাফাটা সর্বক্ষেত্রে তো আসবে না, যেটার ক্ষেত্রে প্রযোজ্য হয় দিবেন, আর না হলে আপনি দিবেন না। তবে যদি মনে না থাকে বলবো যে আপনি 3টা লিখবেন, একটা হচ্ছে মূল দাবি, একটা হচ্ছে মোকদ্দমার কস্ট, আর একটা হচ্ছে অন্যান্য কোনো প্রকার যে ক্ষতিপূরণ যদি আদালত দিতে সক্ষম হয় সেটাও যাতে দেয়। তাহলে এই 3টা আপনি পাইকারি হারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যত মামলাই করেন সব জায়গায় আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখন চলে আসি আমাদের শেষের পাতা। কয় পাতা হবে ওটা আপনার দেখার বিষয় না, আপনি যেটা আমরা বললাম প্রথম পাতায় শুধু ওই পর্যন্ত ফিক্সড রেখে আপনার 3 পাতা 4 পাতা যাই হোক আপনার খুশি, কোনো সমস্যা নেই। নালিশি সম্পত্তির তফসিল। নালিশি সম্পত্তি মানে যেই সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে। এক্ষেত্রে আপনি সর্বপ্রথম জেলা দিয়ে শুরু করবেন, কাল্পনিক যদি হয় আপনার নিজের জেলা দিয়ে দিবেন, তাহলে আপনার কি হবে, নিজের জেলা বলতে যেই আদালতে আপনি মামলাটার উপরে আর্জিতে লিখছেন ওই জেলার অধীনে দিবেন। যদি ভিন্ন জেলায় দেন তখন কিন্তু আবার সমস্যা হবে, যে কারণ বিষয়বস্তু এক জায়গায়, মামলা দায়ের করছেন আরেক জায়গায়। তো এই জন্য সর্বাবস্থায় আপনি লক্ষ্য করবেন যে কোন আদালতের নাম দিচ্ছেন যাতে সেই জেলায় সেই থানার হয়। তাহলে জেলা আমরা দিয়ে দিলাম একটা দিনাজপুর, তারপরে থানা আছে। অনেকেই জেল নাম্বারটা বুঝেন না, তো নর্মালি অতটা ডিটেইলে না গেলেও এটা হচ্ছে থানার ভিতরে যে আমাদের কি আছে, বিভিন্ন জমিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটা ভাগকেই বলে জেল নাম্বার, মানে জুরিসডিকশন লিস্ট নাম্বার। এই প্রতিটা লিস্টকেই কি বলে, মৌজা বলে, এতটুকুই মনে রাখবেন। তাহলে জেলা, থানা, জেল নাম্বার, মৌজা। এরপরে চলে আসবে আপনার জমির দাগ নাম্বার। আপনি সর্বশেষ যদি নাও বুঝেন অ্যাটলিস্ট বিআরএস জরিপে যে কোনো একটা কাল্পনিক দাগ নাম্বার দিয়ে দিলেন। আমরা এখানে আরএস দাগ নাম্বার 224, আরএস খতিয়ান 104,
জমির পরিমাণ 5 শতাংশ। এটা আপনি 1-2 বার প্র্যাকটিস করবেন, বুঝেন আর না বুঝেন হয়ে যাবে, আপনার সমস্যা নেই। এরপরে চৌহাদ্দি, মানে চৌহাদ্দির ক্ষেত্রে আপনি চাইলে এরকম বক্স করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি মনে করেন বক্স করে দেখায় দিবেন, এদিকে উত্তর লিখবেন, এদিকে আপনি দক্ষিণ লিখলেন, এদিকে আপনি পূর্ব, এদিকে পশ্চিম লিখেন, সমস্যা নেই। বক্সও করে দিতে পারেন। বাস্তব প্র্যাকটিসে তো আপনি মৌজা ম্যাপটা ফটোকপি করে অ্যাটাচ করে দিতে পারেন, পেন্টাগ্রাফ করে হাইলাইট করেও দিতে পারেন বাস্তব প্র্যাকটিসে। আর যদি এভাবে আপনার পক্ষে অনেক কঠিন মনে হয়, আপনি উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। যদি কারো নাম জানেন ভালো, যেহেতু কাল্পনিক, এক সাইডে দিয়ে দিলেন আপনি অলরেডি রাস্তা, এক সাইডে নদী দিয়ে দিলেন, এক সাইডে যিনি বাদী তার নিজের জমি, আর এক সাইডে আরেকজন ব্যক্তির নাম দিয়ে দিলেন, জাস্ট আইডেন্টিফাই করার জন্য। এরপরে আপনি উল্লিখিত চৌহাদ্দিভুক্ত সম্পত্তি নালিশি জমি 5 শতাংশ যা দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করা হয়েছে, এই শব্দটা অ্যাড করে দিতে পারেন, একটু ভালো দেখাবে। যদি এটা নাও দেন কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটু অ্যাড করে দিবেন। এরপরে চলে আসি আমরা ভেরিফিকেশন বা সত্যপাঠ। এটার ক্ষেত্রে দেখেন পৃথক করে নাম লেখার কোনো দরকার নাই, যে বাদীর নাম ঠিকানা লেখার দরকার নাই, সময় আপনার নষ্ট হবে। মূল কথাটা হচ্ছে সত্যপাঠে হচ্ছে কি, যে যিনি মামলাটা বাদী উনি বলতেছে যে আরজিতে উল্লেখিত বিষয় সত্য এবং সঠিকভাবে লেখা হয়েছে, আমি আরজি লিখিত বিষয় পড়ে সজ্ঞানে স্বাক্ষর করলাম, এখানে তার স্বাক্ষরের জায়গা থাকবে, যথেষ্ট, আর কিছুই আপনার দরকার নেই। সত্যপাঠটাকে সহজ ছোট করে নেবেন, যে আরজিতে যা কিছু এতক্ষণ আমরা লিখলাম এটা তো কি লিখবে, অ্যাডভোকেট সাহেব লিখবে। তো উনি শেষে বলতেছেন যে আমি এটা পড়ছি, আমার কথা মতো উনি লিখছেন, আমি সজ্ঞানে এখানে স্বাক্ষর করলাম। তাহলে আরজিতে উল্লেখিত বিষয় সত্য এবং সঠিকভাবে লেখা হয়েছে, আমি আরজির লিখিত বিষয়বস্তু পড়ে সজ্ঞানে স্বাক্ষর করলাম। এরপরে যেটা হয় যে সেটা অ্যাডভোকেট সাহেবের জন্য একটা অপশন থাকে, যে বাদী আমার পরিচিত এবং আমার সামনেই স্বাক্ষর করিলেন, অ্যাডভোকেটের নাম, আর এক্ষেত্রে তো আপনার সিল পাবেন না, এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন। তাহলে এই জিনিসটা যদি আপনি 3-4 বার লিখেন, আমি মনে করি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে আর এমন কোনো প্রতিকার নাই যেগুলো আপনার জন্য পৃথক কোনো মুসাবিদার দরকার হবে। এই যে সামনে আপনার মাননীয়, এই তো কিছু আপনার কোনো দরকার নাই, সেটা হচ্ছে আপনি আঞ্চলিকবারে যখন বাস্তবে প্র্যাকটিস করবেন তখন দেখা যাবে। আর সেটারও কোনো দরকার নাই, আপনি যদি এইভাবে যদি নিয়ে যান, হয়তো প্রথম 1-2 দিন বিচারক আপনাকে কিছুই বলবে না, হয়তো আপনার সিনিয়র বলবে যে এইভাবে না এইভাবে করো, কিন্তু বিচারক কিছুই বলবে না, কারণ বর্তমানে যারা সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ হচ্ছেন, এরা এই সময় আপনাদের মতো পড়াশোনা করেই তারা কিন্তু জজ হচ্ছেন। তো এই জন্য টেনশনের কারণ নাই। তো যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, আর কি কারো কোনো প্রশ্ন আছে এ বিষয়ে? স্যার আজকেও পড়ান? জি। আজকেও পড়ান? শুক্রবার না স্যার না আজকে? না না, আজকে তো আমরা বললাম আজকে তো ক্লাস ছিল না, আমরা ফ্রি ছিলাম, এটা দিছি ওই জন্য, যেহেতু আসি হুম, ফ্রি, তো ওই জন্যই আর কি, ওই জন্যই তো মেসেজ দিলাম। নর্মালি আমাদের 9টায় ক্লাস হলো, আমরা মহাজন শিডিউল দিয়ে দিয়েছি, বুঝছেন কিনা, এটাই ঠিক স্যার, আছে হচ্ছে। স্যার, আসসালাম। এটা তো স্যার যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, তো দেওয়ানিতে কি স্যার একটু ডিফারেন্স থাকবে? মানে মানে কথাটা দেওয়ানি, বুঝেন, শোনেন, এটা তো এখন দেওয়ানি তাহলে আপনি রিলেটেড। বুঝেন নাই, দে ওই সিপিসি আর আপনার এসআর একটাকে একই করে তারা 3টা প্রশ্ন থাকবে, 2টার অ্যান্সার দিতে হবে, কথাটা বুঝছেন কিনা। কারণ এই স্যার সুনির্দিষ্ট প্রতিকার তো সিপিসি ছাড়া পাওয়াই যাবে না, পাওয়া কি যাবে, কথাটা বুঝেন, পাওয়া যাবে, যাবে না। স্যার তো এখন সিপিসি থেকে আমরা আর কি শিখবো, সিপিসি থেকে আমরা কিছু তখন দরখাস্ত থেকে শিখবো, যে আপনি একটা, আপনাকে বলতে পারে যে ওয়ার্ডার 39 রুল 1-2 এর অধীনে আপনি একটা দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মোসাবিদা করেন, বা একটা নির্দিষ্ট ঘটনা উল্লেখ করে দিয়ে বললো এখন এই বাদীর কি প্রতিকার। এখন আপনি জানেন অস্থায়ী নিষেধাজ্ঞা পাবে, তো একটা দরখাস্ত মোসাবিদা করেন, যেটা আমরা মোসাবিদার ক্লাসগুলোতে আছে সেগুলোতে শিখাবো। কারণ সিপিসির মধ্যে তো আর আপনার এডিশনাল কিছুই নাই, ওই সুনির্দিষ্ট প্রতিকারের গুলাই তো সিপিসি দিক দিয়ে আমরা পাইতে পারবো, বুঝছেন কিনা। স্যার জি। আরেকটা বিষয় হচ্ছে স্যার, মানে এখানে তো আদালতের এখতিয়ারটা আমরা বুঝতে পারি, কিন্তু ওই যে ফৌজদারি কার্যবিধিতে মানে কোন আদালতে মামলা করতে হবে এটা যেমন বুঝতে কষ্ট হয় আর কি। না না, সেটার জন্য নালিশ আমরা শিখাবো, টেনশনের আপনার কারণ নাই, সেটা তো আর এটার মতো ফরম্যাট না, কথাটা বুঝেন। নালিশের ক্ষেত্রে, স্যার নালিশের ক্ষেত্রে নর্মালি যেটা হয় কি, নালিশ আমলি আদালতে দায়ের করা হয়, নর্মালি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সকল মামলা কি করতে পারে, আমলে নিতে পারে। তো ওই ক্ষেত্রে ওই বিচারকের যদি এখতিয়ার না থাকে, নর্মালি যে কোনো একটা মামলা আপনি আর নালিশ তৈরি করে দিলেন, তো উনি আপনাকে ইন্ডোজ করে ফেরত দিবে। তো আপনার বুঝার তো কোনো কাজ নাই, যত প্রকার মামলা আপনি আমলি আদালতে করবেন, মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতেই করবেন। তো এখতিয়ারটা থাকবে না কেন, কথাটা বুঝেন, ওটা তো পাইকারি হারে আপনার জানাই আছে, স্যার যে আমি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে গেলে সকল মামলা আমি দায়ের করতে পারবো। বিচার তখন ভিন্ন ভিন্ন জায়গায় হবে, সেটা ভিন্ন জিনিস,
কিন্তু নালিশ দায়ের করতেছি আমরা, নালিশ তো আমরা আমলি আদালতে করব, আর আমলি আদালতের বিচারক হচ্ছে কে? প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট উনি, বুঝছেন কিনা? এটা আর কি। তা আমরা এখানে যদি একটা আপোসনামা, ফৌজদারি সম্ভবত একটা আপোসনামা আছে, বাস্তবে একটা আপোসনামা আছে, দেখেন এখানে এই যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, তার মানে কি এটার মধ্যে দেখেন যে এই যে আমাদের ফৌজদারির দেওয়ানির মতো প্রথম জিনিসটা ঠিক আছে, এরপরে সূত্র স্যার বনানী থানার মামলা নাম্বার, তো ফৌজদারি ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে কেস জিনিসটা আসবে, তার মানে দেওয়ানি আমরা মোকদ্দমা পাইছি, ফৌজদারিতে একটা মামলা পাবো। এরপরে এখানে প্রথমে নিয়ে আসছে যে কোন আইনে মামলাটা হয়েছে, তার মানে এই তিনটা জিনিস কিন্তু ওই ফৌজদারি আর দেওয়ানি একই হয়ে যাচ্ছে, বাদী এবং বিবাদী, দেখেন তার মানে এই পাঁচটা জিনিস কিন্তু একই। আপনি যেটা দেওয়ানিতে স্যার শিখলেন ফৌজদারির ক্ষেত্রেও শুধু নামটা চেঞ্জ করতেছেন, পাঁচটা কিন্তু একই। এখন নিচের দিকে তখন আপনার কি হবে? তখন আপনি কি ইনজাংশন চাচ্ছেন, আপনি কি জামিন চাচ্ছেন, আপনি না স্থানীয় যে পরিদর্শন চাচ্ছেন? এখানে তারা কি বলতেছে যে দরখাস্তকারী আসামি পক্ষ ব্যক্তির পরিবারের সহিত আপোষের সত্ত্বে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা, তার মানে সে একটা জামিনের প্রার্থনা কিন্তু করতেছে। তো একই রকম দেখেন যে দরখাস্তকারী আসামির পক্ষে বিনীত নিবেদন, এই যে এই জিনিসটা কিন্তু একদম কোট আনকোট আপনার মুখস্থ, তার মানে এই অংশটা আপনার তো মানে একদম মুখস্থ থাকারই কথা ফরম্যাটটা। এরপরে এখন প্রতিটার উপর ভিন্ন ভিন্ন কারণ আসবে যে কি কারণে উনি কিভাবে জামিনটা চাচ্ছেন। এরপরে যদি আমরা যাই, যাওয়ার পরে ওই এটার ক্ষেত্রেও যদি দেখেন যে উপরোক্ত বর্ণনা সমূহ সত্য বটে, এরপরে যেটা করেছে যদি আমরা দেখি মোটামুটি এখানে তাদের ওই ফৌজদারি মামলা যেহেতু সাক্ষীর প্রয়োজন, তো সাক্ষী আপোসনামা যেহেতু তারা করছে সাক্ষী দিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো আমরা ফৌজদারিটা দেখাবো, দেওয়ানিটা দেখাইলাম, বুঝছেন কিনা? তো আশা করি স্যার আপনারা এক দুইবার প্র্যাকটিস করেন। আর গ্রুপে আমাদের সময়ের আবেদন কিভাবে করবেন সেটাও দেওয়া আছে, এক পাতার সময়ের আবেদন বা আরেকদিন শুনানি করার জন্য। তো এটা একবার যদি আপনি লিখতে পারেন বাকিটা অটোমেটিক কিন্তু আপনার কি হয়ে যাবে। তো সময়টার ক্ষেত্রেও দেখেন উপরে কি শুধু আদালতের নামটা, তারপরে এই যে মোকদ্দমা নাম্বারের মতো কেস নাম্বারটা, ধারাটা, আর বাদী আর বিবাদী, আর বিষয়বস্তু তো বিনীত নিবেদন, এই যে। তো কি আর আপনি এখানে দিবেন যে এই দিন সময় ধার্য আছে, দ্বিতীয়টা দিলেন আইনজীবী অসুস্থ অথবা এই সমস্যা সেই সমস্যা, অথবা কি হইলো কোনো প্রকার দুর্ঘটনা হয়েছে তাই আগামী দিন যাতে ধার্য করা হয়, অতএব বিনীত নিবেদন এই যে কি করা হোক, মঞ্জুর করা হোক, এখানে একটা স্বাক্ষর। তো একবার যদি ফরম্যাটটা মাথায় থাকে তাহলে যেই প্রকারেরই হোক আপনি কারণ দেখায় নিজে থেকে কি করতে পারবেন, খুব সহজেই দরখাস্তটা স্যার লিখতে পারবেন। জি। জি, আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য